So hello everyone, welcome to the third and the last part of the NP completeness problem. In this topic, we'll be discussing about how we can approximate on different kinds of the algorithms to solve or to near optimally solve the NP complete problems. যেহেতু আমরা জানি যে NP complete প্রবলেম গুলোকে আমরা রিয়েল লাইফে পলিনোমিয়াল টাইমের মধ্যে সলভ করতে পারি না, সেহেতু আমরা কিছু কিছু অ্যালগোরিদমকে বা একটা অ্যালগোরিদমকে আমরা দেখব যে অ্যালগোরিদমটা দিয়ে আমরা NP হার্ড কমপ্লিট কমপ্লিট প্রবলেম গুলো খুব কাছাকাছি পরিমাণে আমরা সলভ করতে পারি। যেমন আমরা যখন কি কি ধরনের অ্যালগোরিদম এতক্ষণ পর্যন্ত জানি, আমরা জানি যে ব্রুট ফোর্স অ্যালগোরিদম, দেন আমরা জানি হিউরিস্টিক অ্যালগোরিদম। ব্রুট ফোর্স অ্যালগোরিদম গুলো কি হয়, সেটা একটা ক্লেভার ইলিমিনেশন প্রসেসকে সেটা হাতের কাছে নিয়ে রাখে এবং যেটা হচ্ছে আমাদের অপটিমাল সাবস্ট্রাকচার প্রবলেম গুলোকে গ্যারান্টি টু ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন ইন এন অপটিমাল ওয়ে। এটা এটা যদি আমরা ব্রুট ফোর্স অ্যালগোরিদম যদি আমরা চালাই তাহলে আমরা অপটিমাল সলিউশন পাবো। কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে, আমরা ঠিক কতটুকু সময়ের মধ্যে এটা থেকে আমাদের প্রবলেম গুলো আমার সলিউশন দিবে সেটার উপর আমি কোনো গ্যারান্টি দিতে পারি না। এটা n⁵ হতে পারে, n⁻10 হতে পারে, n⁻100 হতে পারে, n⁻1000 হতে পারে। তার মানে হচ্ছে আমরা অপটিমাল সলিউশন গুলোকে খুঁজে পাবো, এটা আমাকে গ্যারান্টি দেয় যে ব্রুট ফোর্স করার মাধ্যমে একটা অপটিমাল সলিউশন আমি হয়তো বা খুঁজে পেতে পারি। কিন্তু আমার রানিং টাইমের উপরে আমার কোনো ধরনের গ্যারান্টি নেই। তাহলে আমরা সেখান থেকে একটু উন্নতি করে আসলাম হিউরিস্টিক পদ্ধতির মাধ্যমে। হিউরিস্টিক পদ্ধতিতে কি করা হয়, হিউরিস্টিক যে প্রবলেম গুলো আছে সেগুলোকে আমরা কিছুটা ইনটুইটিভ অ্যালগোরিদম সেখান থেকে আমরা ডেভেলপ করার ট্রাই করি। আমরা গ্যারান্টি দেই যে এই প্রবলেম গুলো এখন পলিনোমিয়াল টাইমে সলভ করা যাবে, কিন্তু প্রবলেমের সলিউশনের কোয়ালিটিটা আসলে কেমন হবে সেটার উপর আমাদের কোনো গ্যারান্টি নেই। এটা খুব ভালো সলিউশনও হতে পারে, খুব খারাপ সলিউশনও হতে পারে। একটা সলিউশন হতে পারে n⁻100-এ বা n² সেখান থেকে আমরা হয়তো সেটা n² নিয়ে আসতে পারবো, আবার সেখান থেকে চেষ্টা করলে আমরা n log n-ও নিয়ে আসতে পারবো। তাহলে আমরা কোন একটা সলিউশন যদি এক্সিস্ট করে, সেই সলিউশনে আমরা পলিনোমিয়াল টাইমে আমরা সেগুলোকে সলিউশন করতে পারবো, কিন্তু সলিউশনের কোয়ালিটি আসলে কেমন হবে সেটা থেকে আমরা কোনো ধরনের গ্যারান্টি দিচ্ছি না বা দিতে পারি না। তাহলে এই হিউরিস্টিক পদ্ধতি থেকে আমরা এনপি কমপ্লিট প্রবলেমের জন্য আমরা যেগুলো করতে পারলাম, আমরা সেগুলো থেকে চেষ্টা করলাম যে আমরা অ্যাপ্রক্সিমেশন কিছু অ্যালগোরিদমকে ট্রাই করছি। নামের মধ্যে যেমন করে আছে অ্যাপ্রক্সিমেশন, আমরা প্রবলেমগুলোর সলিউশন গুলোকে আনার জন্য কিছু পরিমাণে গেস করতে পারি যে এই প্রবলেমটা আসলে দেখতে কেমন হবে। এই প্রবলেমটাকে পলিনোমিয়াল টাইমে হতে পারে যে আমরা সেটাকে রান করতে পারি, সলিউশন করতে পারি। আমরা এখান থেকে খুব হাই কোয়ালিটির একটা সলিউশন বের করে আনতে পারি, কিন্তু অনলি ইউজিং দ্য 10% অপটিমাম, মানে খুবই কম কিছু প্রবলেমের জন্য বা সলিউশনটার খুব কম স্টেপের জন্য, 10% স্টেপের জন্য আমরা কি করতে পারি, যে অপটিমাল সলিউশন খুঁজে বের করতে পারি। সমস্যাটা হচ্ছে, অবস্টেকলটা হচ্ছে আমার কাছে, যে প্রবলেম গুলো আমরা সলিউশন গুলোকে নিয়ে আসতে পারি বা সলিউশন গুলো আমরা দেখাই, আমাদেরকে আসলে আমরা চেষ্টা করি যে একটু গেস করার জন্য, অ্যাপ্রক্সিমেট করার জন্য যে আমাদের দেওয়া সলিউশনটা হয়তো বা অপটিমাল সলিউশনের বা যেটা আসল সলিউশন ছিল সেটার কাছাকাছি যেতে পারে। যে কিন্তু কখনোই আমরা জানবো না যে অপটিমাল সলিউশনটা আসলে কি। আমরা শুধুমাত্র একটা গেস করতে পারি, একটা অ্যাপ্রক্সিমেশন দেখাতে পারি, একটা অ্যাজাম্পশন করতে পারি যে হয়তো বা আমাদের প্রবলেমটা অপটিমাল সলিউশনের কাছাকাছি যাবে, কিন্তু আমরা আগে থেকে কখনোই জানবো না যে আমাদের অপটিমাল সলিউশনটা আসলে কি, হুইচ ইজ প্রিটি মাচ স্ট্রেঞ্জ এন্ড ওয়ার্ড। বাট হেই, এনপি প্রবলেম আসলে অনেক বেশি স্ট্রেঞ্জ বা অপটিমাল একটা একটা খুবই ওয়ার একটা সলিউশন, রাইট? তো অপটিমাল সলিউশন বা নিয়ার অপটিমাল সলিউশন বা অ্যাপ্রক্সিমেশন সলিউশনের লক্ষ্যটা কি? আমরা অ্যাপ্রক্সিমেশন সলিউশন দিয়ে আমরা এমন একটা সলিউশন খুঁজে বের করতে চাই যেটা আসলে ওই কঠিন কঠিন প্রবলেম গুলো, এনপি কমপ্লিট বা এনপি হার্ড প্রবলেম গুলো একটা নিয়ার অপটিমাল সলিউশন। না, হোয়াট ইজ এ নিয়ার অপটিমাল সলিউশন অ্যাকচুয়ালি মিনস? নিয়ার অপটিমাল সলিউশন মানে হচ্ছে যেই সলিউশনটা আমার অপটিমালের কাছাকাছি, অপটিমালের খুব কাছাকাছি, কিন্তু আসলে সেটা অপটিমাল না। যেমন আমরা বলতে পারি যে 1.9999999999 সেটা আসলে টু এর খুব কাছাকাছি, কিন্তু কখনোই সেটা আসলে টু না। তো এইরকম কিছু প্রবলেমকে, কিছু সলিউশন যদি আমরা কোন একটা হার্ডেস্ট প্রবলেমের জন্য দেখাতে পারি, সেগুলোকে আমরা বলছি অ্যাপ্রক্সিমেট সলিউশন। এখন অ্যাপ্রক্সিমেশন সলিউশন বেসিক্যালি একটা অ্যাপ্রক্সিমেশন রেশিওর উপর বেসিস করে চলে। আমাদের কাছে ধরনের দুটো হচ্ছে যে নোটেশন আছে। একটাকে আমরা বলছি যে সি, দ্যাট ইজ দ্য কস্ট অফ দি সলিউশন প্রোভাইডেড বাই দি অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম,
অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম দিয়ে কোন একটা প্রবলেমকে সলভ করলে আমরা যে নিয়ার অপটিমাল যে সলিউশনটা পাচ্ছি সেইটার কস্ট হচ্ছে যে সি। আরেকটা হচ্ছে সি স্টার, এটা হচ্ছে আমাদের অপটিমাল সলিউশনের অরিজিনাল কস্ট। যে সলিউশন কস্টটা আমরা আসলে খুঁজে বের করতে চাই তার হচ্ছে একটা অপটিমাল কস্ট হচ্ছে আমরা দেখাতে চেষ্টা করছি। তাহলে সি হলো যে কাছাকাছি প্রবলেমের একটা কস্ট, সি স্টার মানে সেটা হচ্ছে অরিজিনাল অপটিমাল সলিউশনের একটা কস্ট। তাহলে আমরা এই দুটো প্রবলেমকে আমরা এই সি এবং সি স্টার কে দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেশন রেশিও বের করতে পারি, যেটা আমাদের ম্যাক্সিমাম হবে সেটাই হচ্ছে আমরা বলছি সেটা লেস দেন অর ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেশন রেশিও। অ্যাপ্রক্সিমেশন রেশিওটা কিসের উপর কাজ করে, সেটা বোথ মিনিমাইজেশন প্রবলেম এবং ম্যাক্সিমাইজেশন প্রবলেম দুটোকে উপরে কাজ করতে পারে। যেহেতু এই পি অফ এন অথবা পি না বলে এটাকে আমরা বলতে পারি রো, রো অফ এন যেহেতু হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদমের অংশ বা অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম গুলো সবসময় এই রো অফ এন এর উপর বেসিস করে চলে, একটা রেশিওর উপর বেসিস করে সে চলে, যে ঠিক আমি কতটুকু কাছাকাছি যেতে পারছি বা কতটুকু আমি ভালো করতে পারছি। সেই জন্য অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম গুলোকে অনেক সময় রো এন অ্যাপ্রক্সিমেশনও বলা হয়। রো এন এর ভ্যালুটা যেটা আসবে সেটা হবে আমাদের অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদমের ভ্যালু। যেমন আমাদের রো অফ এন যদি বলে যে 2, তাহলে আমরা সেটাকে বলবো 2 অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম। ওকে, যদি রো অফ ভ্যালু অ্যালগোরিদম হয় 3, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে অ্যাপ্রক্সিমেশন 3 অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম। কিন্তু আমরা কখনোই কিন্তু রো এর ভ্যালুটা 1 হতে পারবে না, 1 এর চেয়ে সেটাকে আমাকে হতে পারবে হতে হবে, কারণ রো হচ্ছে সি এবং সি স্টারের একটা রেশিও, হয় সি এস ও সি স্টার অথবা সি স্টার বাই সি এর একটা রেশিও, সেটা হচ্ছে আমাদের রো। যদি আমাদের রেশিওটা 1 হয়ে পড়ে তাহলে ওই যে আগের কথা, পি পি এনপি প্রবলেম গুলোকে, এনপি কমপ্লিট প্রবলেম গুলো সোজাভাবে পি প্রবলেমের মধ্যে চলে আসবে। পি প্রবলেমের মধ্যে চলে আসা মানেই হচ্ছে আমরা দুনিয়ার সমস্ত কিছু সলভ করে দিতে পারলাম, which অ্যাকচুয়ালি ব্যাড। তো এই জন্য এই ধারণাটা থেকে আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সি এবং সি স্টারের ভ্যালুটা, তাদের রেশিওর ভ্যালুটা 1 এর খুব কাছাকাছি যাবে, কিন্তু কখনই সেটা 1 হতে পারবে না। তাহলে পারফরমেন্স রেশিও থেকে আমরা বললাম যে ম্যাক্সিমাইজেশন প্রবলেম এবং মিনিমাইজেশন প্রবলেম বলে দুটো প্রবলেম আছে। ম্যাক্সিমাইজেশন প্রবলেমে যেটা হয় যে আমাদের সি স্টারের ভ্যালুটা সবসময় সি এর চেয়ে বড় অথবা সমান হয়। ওকে, তার মানে হচ্ছে আমাদের সি হচ্ছে আমরা যেটা সলিউশন দেওয়ার ট্রাই করছি, আমাদের দেওয়া সলিউশন, সি স্টার হচ্ছে অপটিমালি আসলে একটা প্রবলেমের সলিউশন। তাহলে অবশ্যই যদি ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি তাহলে আমরা বলতে পারবো সি স্টার বাই সি ফ্যাক্টর বাই হুইচ দ্য কস্ট অফ দি অপটিমাল সলিউশন ইজ লার্জার দেন দ্য কস্ট অফ দি অ্যাপ্রক্সিমেট সলিউশন। আমরা যদি ম্যাক্সিমাইজ বের করতে চাই, কোন একটা প্রবলেমকে ম্যাক্সিমাম বের করতে চাই, যেমন আমাদের কাছে ছিল লংগেস্ট পাথ প্রবলেম, যেটা আমাদের ছিল শর্টেস্ট পাথ প্রবলেমের উল্টো ভার্সনটা লংগেস্ট পাথ প্রবলেম, সেটা হচ্ছে আমাদের একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তো ম্যাক্সিমাইজেশন প্রবলেমটাতে অবশ্যই কি হবে, আমাদের অপটিমাল সলিউশনটা আমাদের দেওয়া সলিউশন যে ম্যাক্সিমাম হবে, সো অফকোর্স সি স্টার ডিভাইডেড বাই সি হবে হচ্ছে আমাদের রো এর রেশিও। ওকে, আর যদি মিনিমাইজেশন প্রবলেম হয়, যেমন হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, অথবা একটু পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভার্টেক্স সেট কভার প্রবলেম, যেখানে আমাদের আমাদের গোলটা থাকে আমাদের মিনিমাম কস্টটা বের করা, মিনিমাম একটা কি বলে সলিউশন দেওয়া, সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের সি স্টারটাকে অবশ্যই আমাদের নিজেদের বের করা সলিউশন থেকে কম হতে হবে। সি বাই সি স্টার ফ্যাক্টর বাই হুইচ কস্ট অফ দি অ্যাপ্রক্সিমেট সলিউশন ইজ লার্জার দেন দ্য কস্ট অফ দি অপটিমাল সলিউশন। অবশ্যই সেটা ইন্টিগ্রেটিভ তাই বলে আমরা চাইবো সব থেকে কম খুঁজে বের করার জন্য, কিন্তু যেই আমরা সব থেকে কম দেখাবো আমাদের নিজস্ব দেওয়া অ্যালগরিদমের মাধ্যমে, আমরা ইনটুইটিভলি বা আমরা হচ্ছে যে হিউম্যান আই ভেরিফিকেশন করে আমরা সেটাকে বলে দিতে পারবো যে না, তুমি যে সলিউশনটা দিয়েছো এটার চেয়ে বেটার সলিউশন আমার কাছে আছে মিনিমাম করার জন্য। তাহলে অবশ্যই অবশ্যই কি হবে, অরিজিনাল যে সলিউশনটা সি স্টারটা অবশ্যই সি এর চেয়ে, সি স্টারটা কি হবে, যেটা অরিজিনাল যে সেটা সলিউশন আসলে সত্যি সত্যি সলিউশন, সেটা অবশ্যই অবশ্যই আমাদের নিজেদের দেওয়া সলিউশনের চেয়ে ছোট অথবা সমান হবে। তো এই জায়গার ক্ষেত্রে কি হয়, সি বাই সি স্টার ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের একটা, সরি, সি বাই সি স্টার কি হবে, একটা পজিটিভ কোন একটা রেজাল্ট আমাদের কাছে আসতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের পারফরমেন্স রেশিও। তো চলে না হচ্ছে আমরা নতুন একটা প্রবলেম দেখি, যেটা আসলে প্রবলেমের নামটা পরে বলি, আগে প্রবলেমের ডিসক্রিপশনটা আমরা বোঝার চেষ্টা করি। তো ধরে নেওয়া যাক যে আমরা কোন একটা গ্যালারিতে আমাদের এক্সিবিশন করতে যাচ্ছি, এবং আমাদের এক্সিবিশন যে সমস্ত আইটেমস গুলো আছে সেগুলো খুবই খুবই ভ্যালুয়েবল একটা আইটেম, সেটা আইটেম গুলোকে হারালে হয়তো আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। সো সাপোজ দ্যাট ইউ হ্যাভ এন আর্ট গ্যালারি
we have that have many hallways and turns. অনেকগুলো hallways আছে, অনেকগুলো turns আছে. Your gallery is displaying very valuable paintings and you want to keep them secure. You are planning to install security cameras in each hallways so that the cameras have every point in view. If there is a security camera in a hallway, it can see every painting in the hallway. So আমরা এমন ভাবে আমাদের যে হলওয়েটা আছে, আমাদের মনে করেন এরকম গ্যালারিতে মধ্যে অনেকগুলো হলওয়েজ আছে, আমরা যে হলওয়েজ গুলো আছে সেখানে অনেকগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা হলওয়েতে কিছু না কিছু স্ট্রাকচার আমাদের রয়েছে, এবং আমরা চাচ্ছি যে এমন একটা সিকিউরিটি ক্যামেরা এখানে ইনস্টল করতে, যে সিকিউরিটি ক্যামেরা আমি যে জায়গায় ইনস্টল করতে চাচ্ছি সবগুলো স্ট্রাকচারকে সে দেখে রাখে, এবং একটা হলওয়ের মধ্যে যদি এমন একটা সিকিউরিটি ক্যামেরাটা এমন জায়গায় স্থাপন করব যেটা সমস্ত পেইন্টিং গুলোকে নিজেদের মধ্যে মনিটর করতে পারে, ক্যাপচার করতে পারে। আচ্ছা, so if there is a camera in the corner where the two hallways meet, যে জায়গাটাতে আমাদের হলগুলোকে টার্ন নিচ্ছে, একটা হল থেকে আরেকটা হলে যেতে পারছে, এই যে বাঁকা যে টার্নটাতে, সেখানে যদি আমার একটা ক্যামেরা থাকে, ইট ক্যান ভিউ দ্য পেন্টিংস ইন দ্য বোথ হলওয়ে। যদি এই ক্যামেরাটা এখানে থাকে তাহলে এই ক্যামেরাটা এই ক্যামেরারও কাজ করে দিবে, এই ক্যামেরারও কাজ করে দিবে। তাহলে we can model this problem as a graph where nodes represent the places where the hallways meet when a hallway becomes a dead end and edges are the hallways. তাহলে আমরা এই প্রবলেমটাকে, এই যে কোথায় কোথায় আমি সিকিউরিটি ক্যামেরা স্থাপন করলে আমার সবগুলো কে হচ্ছে সবগুলো স্কাল্পচারকে বা পেইন্টিংকে আমি একসাথে দেখে ফেলতে পারবো, এই প্রবলেমটাকে আমরা ছোট করে রিডিউস করে কি আনতে পারি, একটা গ্রাফ প্রবলেম নিয়ে আসতে পারি। এবং গ্রাফ প্রবলেমের মধ্যে আমরা নোডগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি এমন একটা জায়গা যেখানে আমাদের হলওয়েজ গুলো মিট করেছে, যেখানে আমি ধাক্কা খেলে আমি একটা কোণাতে ধাক্কা খাবো, একটা দেওয়ালের কোণাতে ধাক্কা খাবো, এবং আমি সবগুলোতে যখন আমি একটা এজেস পাচ্ছি বা নোট পাচ্ছি সেখান থেকে আমাকে হয়তো একটা টার্ন নিতে হবে। এই প্রবলেমটাই বললো where nodes represent the places where the hallways meet or hallway becomes a dead end, আর এজেস গুলো কি হচ্ছে, এজেস গুলো হচ্ছে আমাদের একটা হলওয়ে। এখানে একটা ডেড এন্ড পৌঁছেছি, এখান থেকে একটা নোড বের হয়ে গিয়েছে, এই নোড গুলো আসলে কানেকশন পয়েন্ট, যেখান থেকে আমাদের প্রবলেমের সেট গুলো বা সরি আমাদের হলওয়েজ গুলো মিট করেছে বা হলওয়েজ একটা ডেড এন্ড রয়েছে। ইন দ্য গ্রাফ শো হোয়ার উড ইউ প্লেস দ্য ক্যামেরা সো দ্যাট অল পেইন্টিংস আর কভার্ড। তাহলে এই গ্রাফগুলোতে কোন কোন জায়গাটাতে কোন কোন জায়গাটাতে আমি আহ এমন কিছু সিকিউরিটি ক্যামেরা স্থাপন করতে চাই যাতে করে এই হলওয়ের মধ্যে সবগুলো পেইন্টিংসকে আমি আমার নিজের মনিটরে রাখতে পারি। তো এই যে প্রবলেমটা আমরা এখনই ব্যাখ্যা করলাম, এই প্রবলেমের উত্তরটা কি সেটা আমরা একটু ভাবার চেষ্টা করি। উত্তরটা হচ্ছে, আমি red line there could be previous trivial solution have cameras in all the nodes by definition there is a vertex cover since। আচ্ছা, vertex cover জিনিসটা কি সেটা আমরা একটু পরে যাই। খুবই ট্রিভিয়াল, খুবই নেইভ একটা সলিউশন হচ্ছে, আমরা প্রত্যেকটা হলওয়েতে, আমরা যত জায়গাতে হলওয়ে আছে তত জায়গাতে আমরা একটা করে টার্ন আছে, একটা করে বাঁক আছে, সবগুলো জায়গাতে আমরা কি করছি, একটা করে সিকিউরিটি ক্যামেরা আমরা বসিয়ে দিচ্ছি। এখানে রেড হচ্ছে গিয়ে রেড হচ্ছে সিকিউরিটি ক্যামেরা, ওকে, রেড হচ্ছে আমাদের সিকিউরিটি ক্যামেরা যে সবগুলোকে নজর রাখতে পারে, আর ব্ল্যাক গুলো হচ্ছে আমাদের বাকি যে সমস্ত নোটগুলো বা যে সেখানে আমরা সিকিউরিটি ক্যামেরা লাগাইনি কিন্তু সেই নোটগুলো অলরেডি আমার কাভার্ড হয়ে গিয়েছে। তো কাভার্ড এরিয়াস, অথবা আমরা বলতে পারি কাভার্ড পেইন্টিংস আমরা বলতে পারি। ঠিক আছে, কাভার্ড এরিয়াস না বলে কাভার্ড পেইন্টিংস আমরা বলতে পারি, যেহেতু একটা সিকিউরিটি ক্যামেরা যদি হলের কোণাতে থাকে, হলের মধ্যে থাকে, সে সবাইকে সে ট্রাভার্স করে নিবে, সে সবাইকে মনিটর করে ফেলবে। তো খুবই ট্রিভিয়াল একটা সলিউশন বা খুবই নেইভ একটা সলিউশন হচ্ছে, আমরা কি করব, প্রত্যেকটা হলের প্রত্যেকটা কোণাতে আমরা একটা করে সিকিউরিটি ক্যামেরা বসিয়ে দিই। এই যে লালগুলো সিকিউরিটি ক্যামেরা, তো যত জায়গাতে আমাদের মোড় নিয়েছি, টার্ন নিয়েছি, সবগুলোতে আমরা একটা সিকিউরিটি ক্যামেরা বসিয়ে দিই। এটা হচ্ছে খুবই নেভ একটা সলিউশন। কিন্তু কেউ যদি আমাদেরকে বলে আমি কি আসলে এটা হচ্ছে উন্নতি করতে পারি না, আমার সবগুলো জায়গাতে কি সিকিউরিটি ক্যামেরা বসানোর দরকার আছে, সবগুলো হলওয়েতে আমি এমন কিছু হলওয়েতে বা এমন কিছু টার্নে আমি সিকিউরিটি ক্যামেরা বসাবো যাতে করে আমি বাকি সমস্ত ক্যামেরাগুলোকে, বাকি সমস্ত স্ট্রাকচার বা পেইন্টিংস গুলোকে অলরেডি কভার করতে পারি। এক একটা সলিউশন হচ্ছে, এই জায়গাতে যদি আমি একটা সিকিউরিটি ক্যামেরা বসে, দেখেন এই সিকিউরিটি ক্যামেরার সাথে যেহেতু এটার সাথে এটা কাভার হয়ে আছে, এটাকে সে কাভার করে ফেললো, এটার সাথে যেহেতু একটা কানেকশন আছে এটাকে সে দেখে ফেললো, ওকে। আবার আমি যদি এখানে একটা সিকিউরিটি ক্যামেরা বসাই, এটা এটাকে দেখে ফেললো, আর এটাকে তো আরেকজন দেখে ফেলেছে, সেও একই সাথে অন্যদেরকে দেখে ফেলেছে, ম্যাক্সিমাম সিকিউরিটি আমরা তাকে দিচ্ছি। ওকে ফাইন, ভালো কথা। তা আমরা এখন কি করতে পারি, আমরা তারপর আর দেখি চিন্তা করি আমরা কোথায় একটা করতে পারি। আচ্ছা, এটাকে মুছে দিলাম, এটা হচ্ছে এখানে হবে। তো আমরা যদি চিন্তা করি এইখানে একটা ক্যামেরা আছে, যেই ক্যামেরাটা এটাকেও দেখতে পারে, এটাকেও দেখতে পারে, এটাকেও দেখতে পারে, এটাকেও দেখতে পারে, রাইট, কভার হয়ে গেল।
আবার এখানে আমরা আরেকটা আমাদের তাদের জন্য কি করতে পারি, আমরা এক্সট্রা করে এইটাকে একটা ক্যামেরা দিতে পারি, এখানে একটা ক্যামেরা দিতে পারি, মানে সরি একটা কাভার একটা দিতে হবে যে কাভার এটাকেও কাভার করবে এটাকেও কাভার করবে। কিন্তু একটা যদি জিনিস আমি একটু খুব ভালো মতো লক্ষ্য করে দেখি, এই ক্যামেরাটাকে এখানে একটা ক্যামেরা সেট করা আমাদের কোনো দরকারই ছিল না, এটা একটা আননেসেসারি ক্যামেরা, তাই না? কারণ আমাদের এই যে পোর্শনটুকু আর এই পোর্শনটুকু অলরেডি কিন্তু এটা দিয়ে আমাদের কাভার হয়ে গিয়েছে। তো এই যে পোর্শনটুকু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আননেসেসারি একটা ক্যামেরা পজিশন ছিল, এটা আননেসেসারি। তাহলে আমরা এখানে কয়টা ক্যামেরা আকারে স্থাপন করলাম, আমরা যদি একটু কাউন্ট করার স্থাপন করি, আমরা এখানে ক্যামেরা স্থাপন করেছি একটা, দুটো, তিনটা, চারটা, রাইট? আমরা চারটা ক্যামেরা স্থাপন করেছি। আমরা এখানে একটা কয়েকটা আমরা একটা সলিউশন দেখে আমরা হয়তো এখানে একটা ক্যামেরা স্থাপন করতে পারি, এটা এইটা এটা এটাকে কাভার করবে। এখানে একটা ক্যামেরা স্থাপন করতে পারি, এইটা এটাকে সে কাভার করবে। এখানে একটা ক্যামেরা দিতে পারি, এখানে একটা কাভার করতে পারে। এখানে একটা ক্যামেরা দিতে পারি যাতে করে এটা দেখতে পারি, এটা দেখতে পারি। অথবা আমরা এর চেয়েও কিন্তু কম সংখ্যক ভাবে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা জিনিসটা আসলে বুঝছি, এটা যদি এটা এই সেম প্রবলেমটাকে যদি আমরা একটা গ্রাফের প্রবলেমের আকারে তুলনা করার চেষ্টা করি, তাহলে আমরা এমন কিছু মিনিমাম এই ভার্টেক্সকে খুঁজে বের করতে চাচ্ছি, যে ভার্টেক্স গুলো কে দিলে আমাদের সবগুলো এজেসকে কাভার হয়ে যায়। অর্থাৎ আমি যদি এই ভার্টেক্সটাকে যদি চয়েস করি, এই ভার্টেক্স দিয়ে আমার এই এজটা কাভার হয়ে গেল, এই এজটা আমার কাভার হয়ে গেল। এই ভার্টেক্সটাকে দিয়ে আমার এই ভার্টেক্সটা, এই এজটা কাভার হয়ে গেল, এই এজটা কাভার হয়ে গেল। এই ভার্টেক্সটাকে দিয়ে এই এজটা কাভার হলো, এই এজটা কাভার হলো, এই এজটা কাভার হলো। এই ভার্টেক্সটাকে দিয়ে এই এজটা কাভার হলো, এই এজটা আমার কাভার হয়ে গেল, তাই না? তাহলে আমরা এখান থেকে কয়টা ভার্টেক্স কে চয়েস করলাম, এখানে আমরা ভার্টেক্স কে চয়েস করলাম হচ্ছে চারটা, মিনিমাম ভার্টেক্স কে চয়েস করেছি চারটা, যেটা দিয়ে অল এজেস আর কাভার, অল এজেস কে আমাদের কাভার হয়ে গেল, বা অল এজেস কি সেটার সাথে সেটা কানেকশন আছে। তো এই যে প্রবলেমটা, মিনিমাম কয়টা ভার্টেক্স কে আমি পিক আপ করলে তারা সবগুলো এজ কে কাভার করে রাখে, বা সবগুলো এজ কে আমি কোনো না কোনো ভাবে টাচ করতে পারবো। উল্টো কথায় বলতে গেলে, গ্রাফের কথায় বলতে গেলে, এমন কতগুলো মিনিমাম ভার্টেক্স কে আমি চয়েস করতে চাই যাতে করে সবগুলো এজেস কে আমি তাদের উপর ইনসিডেন্ট দেখাতে পারি। সবগুলো এজ ওই ওই মিনিমাম ততগুলো ভার্টেক্স কে অ্যাটলিস্ট টাচ করে বসে আছে, বা তাদের থেকে তারা উৎপন্ন হয়েছে, জেনারেট হয়েছে। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাই হচ্ছে আমাদের ভার্টেক্স কাভার প্রবলেম। দেয়ার ক্যান বি মেনি সলিউশন। তো এই ভার্টেক্স কাভার প্রবলেমটা হচ্ছে একটা স্পেসিফিক্যালি একটা এনপি কমপ্লিট প্রবলেম। কারণ ব্যাপারটা হচ্ছে ওই আগের মতোই, এনপি কমপ্লিট প্রবলেম গুলোকে আমরা সলভ করতে পারি না লিনিয়ার টাইমে বা পলিনোমিয়াল টাইমে, কিন্তু কেউ যদি আমাকে কোনো একটা সলিউশন দিয়ে দেয়, তাহলে আমরা হয়তো বা সেটাকে খুব দ্রুত পলিনোমিয়াল টাইমে আমরা সেটাকে সলভ করে ভেরিফাই করে দেখাতে। এখন কথা হচ্ছে এই যে প্রবলেমটা আমরা এখানে ডিসকাস করলাম, এই প্রবলেমটা খুবই ট্রিভিয়াল একটা প্রবলেম, রাইট? আমার কাছে একটা হলওয়েজ আছে, আমি সিকিউরিটি ক্যামেরা, আমি পেন্টিং কিছু রাখছি, এবং আমার সিকিউরিটি ক্যামেরাকে সেখানে স্থাপন করতেই হবে, এবং আমাকে মিনিমাম কস্ট দিতে হবে। আমি অনেকগুলো সিকিউরিটি ক্যামেরা কিনতে চাই না, আমি মিনিমাম কয়টা সিকিউরিটি ক্যামেরা দিয়ে সবগুলোকে কাভার করতে পারবো। উইচ সিমস এ প্রিটি মাচ ফান্ডামেন্টাল প্রবলেম, এ খুবই সোজা একটা প্রবলেম। কিন্তু কেন এই প্রবলেমটাকে আমরা পলিনোমিয়াল টাইমে বের করতে পারি না, এটার জন্য কি হলো, ম্যাথমেটিশিয়ানদের মাথা খারাপ হয়ে গেল। তারা বললো যে না, এটা পলিনোমিয়াল টাইমে কেন আমরা সলভ করতে পারবো না? আচ্ছা, যদি পলিনোমিয়াল টাইমে সলভ করতে নাই বা পারি, এর কাছাকাছি তো কিছু আমরা একটা দেখাতে পারি। সেই জন্যই আমরা নতুন একটা প্রবলেমকে নিয়ে আসলাম, যেটাকে বলা হচ্ছে ভার্টেক্স কাভার প্রবলেম। ভার্টেক্স কাভার প্রবলেমটা আসলে যদিও ভার্টেক্স কাভার প্রবলেম, এর ভিতরে একটা কথা হচ্ছে ভার্টেক্স দোজ কাভার্স অল এজেস। ওকে, ভার্টেক্স কাভার প্রবলেমটার নামও যদি বলে ভার্টেক্স কাভার, কিন্তু আসলে যেটা ভার্টেক্স কে কাভার করে না, সেগুলো আসলে এজ কে কাভার করে। তো হোয়াট এভার ইট ইজ, যেভাবে তারা নাম দিয়েছে আমাদের সে নাম অনুযায়ী চলতেই হবে। তো ভার্টেক্স কাভার প্রবলেমের ডিসক্রিপশনটা হচ্ছে যে লেট জিবি ইকুয়াল টু ভিই এন আনডিরেক্টেড গ্রাফ, একটা আনডিরেক্টেড গ্রাফ আমাদের থাকতে হবে। এ ভার্টেক্স কাভার ইজ এ সাবসেট ভি বার অফ ভি। যদি আমাদের কাছে ভি মানে হচ্ছে কি, একটা জিনিস দেখিয়ে দিই, ভি মানে হচ্ছে গিয়ে আমরা সবগুলা ভার্টেক্স কে নেব না। এই প্রবলেমটার ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে আমাদের ভার্টেক্স কয়টা আছে, আমাদের ভার্টেক্স ছিল একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তো আমাদের কাছে আটটা ভার্টেক্স ছিল, আমরা আটটা ভার্টেক্স কে নিব না। যদি প্রয়োজন পড়ে আটটা ভার্টেক্স এর চেয়ে কম পরিমাণে ভার্টেক্স কে নিয়ে, বা সাবসেট অফ ভি বার মানে হচ্ছে যে ভি থেকে ছোট ভার্টেক্স গুলোকে নিয়ে আমরা এমন কিছু ভার্টেক্স কভার করব সাচ দ্যাট
u comma v is an edge of G, then either u or v belongs in the V bar. ওকে, তার মানে কি বোঝাচ্ছে, আমরা এমন কিছু ভার্টেক্সকে চয়েস করব যেই ভার্টেক্স গুলোকে আসলে যদি আমি বলি u comma v, u অথবা v, এটা হচ্ছে হয় u না হলে v, যেটা হবে এমন দুটো ভার্টেক্সকে আমরা চয়েস করছি যেটার মধ্যে দিয়ে আমরা বাকি সমস্ত এজ গুলোকে অলরেডি কভার করে ফেলতে পারি, সবগুলো এজকে আমরা কভার করে ফেলতে পারি। The size of the vertex cover is the number of the vertices in it. Obviously, যতগুলো ভার্টেক্সকে আমরা এই সেটের মধ্যে দিতে পারবো, যতগুলো ভার্টেক্স ছোট ছোট ভার্টেক্সকে আমরা মিনিমাম ভার্টেক্সকে সেটের মধ্যে এনক্লোজ করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের ভার্টেক্স কভারের প্রবলেম, বা সেটা হচ্ছে ভার্টেক্স কভারের সাইজ। তো চলেন আমরা একটা সিমুলেশন দেখি ভার্টেক্স কভারকে আসলে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম দিয়ে কিভাবে আমরা সলভ করতে পারি। যেহেতু ভার্টেক্স কভারকে আমরা বলছি অরিজিনালি এটা একটা এনপি কমপ্লিট প্রবলেম, আমরা পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি না, বাট ম্যাথমেটিশিয়ানরা পরে কেন পারি না, চেষ্টা করে দেখতে সমস্যা। তো আমাদের ম্যাথমেটিশিয়ানরা যেটা করলো, তারা অ্যাপ্রক্সিমেশন একটা পদ্ধতিতে আমরা সেগুলোকে সলভ করা ট্রাই করবো। যেহেতু তারা অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম কি, আরেকবার বলি, অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম হচ্ছে একটা নিয়ার অপটিমাল সলিউশন, অ্যাপ্রক্সিমেট সলিউশন, সেটা পলিনোমিয়াল টাইমের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে পলিনোমিয়াল টাইমে সে সবগুলো প্রবলেমকে সলভ করতে পারে না। তো আমরা একটা গ্রিডি প্রবলেম দেখবো, ভার্টেক্স কভার একটা গ্রিডি সলিউশন আমরা দেখছি। প্রথমত আমরা বলছি সি, যেটা সি হচ্ছে আমরা যেটা আমরা দেখতে আগে যেটা করলাম, সি সি হচ্ছে আমাদের নিজেদের দেওয়া একটা সেট বা ভার্টেক্স কভারের একটা সেট। সি হচ্ছে আমাদের ভার্টেক্স কভার সেট। প্রথমত আমরা একটা এমটি সেট নিলাম, ভার্টেক্স কভারের সেট। ওয়াই ই ইজ নট ইকুয়াল টু এমটি, ই মানে হচ্ছে আমাদের সমস্ত এজেস আর ভি হচ্ছে সমস্ত ভার্টেক্স। তো আমরা কি করব, আমরা যত সমস্ত এজ গুলোকে আছে সেই এজ গুলোকে আমরা একটা বন্দি করলাম, এবং সেগুলোকে কি করব, তারপর আস্তে আস্তে সেগুলোকে হচ্ছে আমাদেরকে, আচ্ছা এখানে আমাদের ই বার দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ই বার মানে হচ্ছে, যেহেতু এটা ই বার দিয়ে করেছে, হোয়াট এভার ইট ইজ, দে আর বোথ উইল বি সেম। ই কে বলা, ই বার কে বলা এখানে একই জিনিস। তো আমাদের ই বার হচ্ছে যে সেট এজেস গুলো আমাদের কাছে আছে, সেই এজেস গুলোকে আমরা একটা একটা করে ভার্টেক্স কভার করতে চাচ্ছি। তো এই প্রবলেমটা যেটা আমাকে বলছে মিনিমাম কয়টা ভার্টেক্স নিলে আমাদের সবগুলো এজেস কে কভার হয়ে যাবে। তো সলিউশনটা হচ্ছে প্রথমত আমরা যে কোনো একটা ভার্টেক্স এখানে র্যান্ডমলি চয়েস করব। তো আমরা এখানে ধরলাম যে ফার্স্টে আমাদের হাতের কাছে এবি আছে লিস্টের মধ্যে, আমরা এবিটাকেই চয়েস করি। ওকে, এবিটাকে আমি এখন প্রথম থেকে চয়েস করে ফেলি। তাহলে দেখেন তো এবি হচ্ছে এই প্রবলেমটা, এই ভার্টেক্সটুকু, রাইট? এখন কথা হচ্ছে অ্যাড ইউ কমা ভি টু দি সি, এ বি কে আমি অ্যাড করলাম, সি তে আমি অ্যাড করে দিলাম, সেটের মধ্যে আমি সেগুলোকে অ্যাড করলাম। রিমুভ অল দ্য এজেস দোজ আর ইনসিডেন্ট টু ইউ অর ভি ফ্রম ই বার, এ এবং বি যেই যে এজেস কে টাচ করেছে, তাকে কি করেছে, এ এবং বি যে যে এজেস গুলোকে টাচ করেছে তাদেরকে আমার এখান থেকে কি করতে হবে, মুছে ফেলে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে। তো আমি এটাকেও কেটে দিলাম কারণ এটা এ বি থেকে আছে, আমি এটাকেও কেটে দিলাম কারণ এটা এ বি এর মধ্যে আছে। ঠিক আছে, এ এটা বি এর কাজ করেছে। ওকে, এখন বি সি কে দেখি, বি তো অলরেডি আমার আছে, সি টাকে আমি এখানে ইনক্লুড দিচ্ছি। তো বি সি এর মধ্যে কোনটা কোনটাকে কেটে ফেলা যাবে, বলেছে রিমুভ অল এজেস ইনসিডেন্ট টু ইউ আর ভি ফ্রম ই ভি। ওকে, তো কি হচ্ছে, আচ্ছা বিসি কিন্তু অলরেডি আমার কভার হয়ে গিয়েছে, আচ্ছা কভার হয়নি, হবে, সরি হবে। তো বি থেকে আরেকে কেটেছি, সি থেকে যারা যারা ইনসিডেন্ট মানে সি কে যারা টাচ করেছে বা সি থেকে যারা তৈরি হচ্ছে তাদেরকে আমি কেটে দিলাম। ওকে, এখন দেখেন এটা কাটাতে আমাদের সিডি কাটা গিয়েছে, সিই কাটা গিয়েছে। আগে এবার আমি দেখি ডিই টাকে নেই, ডিই টাকে না মানে হচ্ছে এখানে আমি কি করব, সিডি টাকে অল্প, ডি অলরেডি আমার কেটে এসেছে, আচ্ছা তারপর ইটা আমার কেটে এসেছিল, আমি এটা ইনক্লুড করতে ভুলে গিয়েছিলাম। সো সি কাটলে সিটাকে ই কেটে যাচ্ছে, ডিই কেটে যাচ্ছে আমার এই জায়গায়। এখন যদি ডিই টাকে কাটি, ওকে, আচ্ছা এখন যদি ডিই টাকে কাটি, তাহলে ডিই কে আগে এনক্লোজ করলাম, এখন হচ্ছে যে সরি সেটের মধ্যে নিলাম, এখন ডি থেকে সাথে সাথে যারা যারা কানেক্টেড তারা কেটে দিলাম, ডি সাথে যারা যারা তারা কেটে দিলাম, ই এর সাথে যারা যারা কানেক্টেড তাদেরকে আমরা এখান থেকে কেটে দিলাম, রাইট? আচ্ছা ডিই কেটে গিয়েছে, ডিএফ অলরেডি আমার কেটে গিয়েছে, ডিজি অলরেডি আমার কেটে গিয়েছে, ইএফ ই কেটেছে কিনা, ইএফ ও আমার অলরেডি কেটে গিয়েছে। তো আমরা এখান থেকে কি করলাম, এখন ইএফ কে যদি আমরা নিতে চাই, ইএফ কে নিলাম, ইএফ টাকে আমরা এখান থেকে অলরেডি কেটে দিয়েছি। তো আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবিসিডি ইএফ এই 6টা এজ কে আমরা এখান থেকে ইনক্লুড করতে পারলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি
যে কোন কোন এজ গুলোকে আমরা চয়েস করেছি, কারণ এখানে এজের একটা ব্যাপার স্যাপার আছে আমাদের কাছে। আমরা প্রথমত এ বি কে চয়েস করেছিলাম, ওকে। আমরা এই এজটাকে আমরা চয়েস করেছিলাম, আমি একটু আলাদা করে এই জায়গাটা দেখাচ্ছি, এই এজটাকে চয়েস করেছিলাম। দেন আমরা সিডি টাকে চয়েস করেছিলাম, রাইট, সিডি টাকে আমরা এখান থেকে চয়েস করেছিলাম, কারণ এটা অন্য কাউ কভার করে যায়নি। এবং লাস্টের দিকে গিয়ে আমরা ই এফ টাকে চয়েস করেছি, কারণ এটা লাস্টের দিকে চয়েস করা আমাদের বাকি ছিল। তো এখান থেকে আমরা তাহলে ধরে নিতে পারি এ, যেটাকে আমরা বলছি যে একটা হচ্ছে যে এজেস চয়েস, ওকে, এজেস চুজেন। তাহলে কোন কোন এজ কে চয়েস করেছি আমরা? আমরা চয়েস করেছি এ বি, তারপর আমরা চয়েস করেছি হচ্ছে যে সি ডি, আরেকটা চয়েস করেছি আচ্ছা আমরা ই এফ, রাইট। কারণ এগুলোকে আমরা কাটতে পারিনি বা এগুলোকে মিয়া করতে পারিনি, এগুলো পরবর্তীতে আমাদের কেটে কেটে এসেছিল, আমরা যেখানে দেখেছি, ওকে, ফাইন। তো এরপর আমরা কি করতে পারি, টেক এন এক্সাম্পল। তো আমরা এই প্রবলেমটার মাধ্যমে দেখাতে পারি যে হচ্ছে এ হচ্ছে আমাদের যে সেট অফ চুজেন এজেস, যেখানে আমাদের এ বি এস টাকে আমরা নিয়েছিলাম, সি ডি এস টাকে নিয়েছি, ই এফ এফ টাকে, শুধুমাত্র এস টাকে আমরা নিয়েছি, এগুলোকে আমাদেরকে নতুন করে নিতে হয়েছে, ওকে। এখানে আমার একটু ছোট হালকা করে মুছে গিয়েছিল লেখাগুলো, ঠিক করে দিই। এ বি সি ডি ই এফ। তো আমরা শুধুমাত্র এই এজ গুলোকে চয়েস করেছিলাম, বা এই এ বি সি ডি ই এফ, এই নোড গুলোকে, 6টা নোডকে চুজ করার মাধ্যমে আমরা কিন্তু বাকি সমস্ত এজ গুলোকেও আস্তে আস্তে কেটে ফেলে, যেমন এখানে ডি জি নেই, কিন্তু আমরা এখানে ডি কে যখন নিয়েছি তখন, সি ডি কে যখন নিয়েছিলাম তখন ডি এফ অলরেডি কেটে গিয়েছে। আমরা যখন এখান থেকে আমরা যখন ডি নিয়েছিলাম বা এফ নিয়েছিলাম, তখন কিন্তু অফকোর্স কিন্তু তাদের মধ্যে যে কোনো একটা দ্বারা কিন্তু আমাদের ডি এফ টা কেটে গিয়েছিল। আমাদের ইডি বলে কোনো কিছু ছিল না, কিন্তু ই সিডি যখন নিয়েছি, ডি এর সাথে ইনসিডেন্ট অবস্থা থাকার কারণে কিন্তু ডিই আমারও এখান থেকে কেটে গিয়েছে। সো আমরা এই গ্রিডি প্রবলেমটা বা অ্যাপ্রক্সিমেট প্রবলেমটার মাধ্যমে আমরা কিন্তু দেখাতে পারলাম যে হয়তোবা আমাদের সি সি যেহেতু হচ্ছে একটা সেট বা ভার্টেক্স কাভার সেট, ভার্টেক্স কভার সেটে আমাদের তাহলে নাম্বার অফ দি কত হলো, সেটে তাহলে আমাদের সংখ্যা কত আসলো, 6, নাম্বার অফ দি অ্যাপ্রক্সিমেট অ্যালগোরিদম। এই অ্যাপ্রক্সিমেট অ্যালগোরিদমটা আমাকে সলিউশন দিল যে সি ইজ ইকাল টু 6, ওকে। এখন কথা হচ্ছে, এটাই কি আমাদের অ্যাপ্রক্সিমেটের সব থেকে বেস্ট? না, এটা আমাদের অ্যাপ্রক্সিমেশনের সব থেকে বেস্ট না। আমরা যদি একটু ক্লেভার অ্যাপ্রোচে যাই, একটু ইমপ্রুভ ভার্সনের দিকে যাই, এবং আমরা যদি আমাদের এজেস গুলোকে আগের মতো এ বি সি ডি করে না সাজিয়ে, এ বি বি সি সি ডি করে না সাজিয়ে, আমরা যদি আমাদের সেট গুলোকে, আমরা যদি এজেস গুলোকে ডিই সিডি সিই ডিএফ ডিজি ইএফ বিসি এবি এভাবে যদি একটু ওলট পালট করে সাজিয়ে ফেলি, বা একটা কোনো একটা সর্টিং অ্যালগোরিদম বা কিছু একটা করার মাধ্যমে যদি সর্ট করে ফেলতে পারি, তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে হচ্ছে আমাদের আগে আমাদের সি এর ভ্যালু ছিল 6, হয়তো বা সেটা হচ্ছে আমরা উন্নতি করতে পারি। তো এখন অনেকের মধ্যে কোশ্চিন আসে যে এইটা আমরা কিভাবে সলিউশন করলাম বা এটা আমরা কিভাবে নিলাম। এটার কমন একটা অ্যান্সার হচ্ছে, আমরা প্রত্যেকটা এজেস এর টপোলজিক্যাল সর্ট করার মতো, টপোলজিক্যাল সর্টে আমরা যখন সর্ট করেছিলাম তখন আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেকটা এজের একটা করে কি নেই, একটা করে ইন ডিগ্রি ভার্টেক্স বা ডিগ্রি নিয়ে ক্যালকুলেট করি। তো যেহেতু এটা হচ্ছে আমাদের নন ডিরেক্ট একটা গ্রাফ, তো আমরা প্রত্যেকটা গ্রাফের কি করব, আমরা প্রত্যেকটা গ্রাফের সরি প্রত্যেকটা নোডের আমরা ইন ডিগ্রি গুলো বা ডিগ্রি গুলো ক্যালকুলেট করি। এখানে ইন ডিগ্রি আউট ডিগ্রি বলতে কিছু নেই, যেহেতু টান ডিরেক্টেড গ্রাফ। তো এটার ডিগ্রি হচ্ছে যে 3, এইটার ডিগ্রি হচ্ছে যে 3, এইটার ডিগ্রি হচ্ছে 2 2, এটা হচ্ছে গিয়ে আমাদের 1, ওকে, এইটা হচ্ছে আমাদের 1, এইটার ইন ডিগ্রি হচ্ছে 3, রাইট। সো এবার আমরা কি করব, যার ইন ডিগ্রি বেশি সেই এজটাকে বা সরি সেই নোটটাকে আমরা এখান থেকে আগে চয়েস করব, এবং সেটাকে আমরা এখান থেকে বের করে দিব। সো আমরা এখান থেকে কি করলাম, আমরা এখানে ইন ডিগ্রি চয়েস করলাম হচ্ছে, যেহেতু ইন ডিগ্রি আমাদের বড় হচ্ছে ডি এর দিকে, তো আমরা ডি টাকে চয়েস করলাম, ওকে। তো আমরা এখানে ডি লিখলাম। ডি টাকে চয়েস করার কারণে তার সাথে ইনসিডেন্ট আছে সবগুলা কেটে যাবে, ডিসি কেটে গেল, ওকে, ডিই কেটে গেল, এই যে ডিই কেটে গেল, সিডি বা ডিসি কেটে গেল, তারপরে কে কেটে গেল, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ডিজি কেটে যাবে, তারপরে হচ্ছে ডিএফ কেটে যাবে, তাই না, কেটে গেল। এরপরে দেখবো তার চেয়ে মিনিমাম কে ছিল, তার চেয়ে মিনিমাম, এখন যখন এগুলো কেটে যাবে তখন নিশ্চয়ই আমাদের আমাদের এগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে।
এখানে থাকবে হচ্ছে 2, এখানে থাকবে 1। এটা যদি কেটে গিয়েছে তাহলে এটা এখন ইন ডিগ্রি কত হয়ে যাবে? এটা ইন ডিগ্রি হয়ে যাবে 2। এটা যদি কেটে গিয়েছিল, এটা আগে ইন ডিগ্রি ছিল 3, কিন্তু একটা কেটে যাওয়ার কারণে এটা ইন ডিগ্রি হয়ে যাবে 2, রাইট? আচ্ছা, এটা যেহেতু এটা ইন ডিগ্রি তো আমার কেটে গিয়েছে, সেটা ডিগ্রি হচ্ছে 0। ওকে, তাহলে এটা যদি ইন ডিগ্রি হয়, সো এটা 3 ছিল না, এটা ইন ডিগ্রি হবে আসলে 2 ছিল। মাই ব্যাড, আগে আমাদের 2 হতো। সো আচ্ছা, আমরা এটা কেটে দিই বা সুন্দর মতো করে কেটে দিই। এই, কাটে না কেন? আচ্ছা, এটা হচ্ছে 0, আগে ছিল 2, এখন হয়ে যাবে আমাদের 1। তো এখন যদি হয় তাহলে আমরা দেখবো যে সব থেকে মিনিমাম কোনটা, 2 2 2 করে আছে। তো আমরা কেটে দিই, এটাকে ধরি। তো আমরা এটাকেই ধরলাম, তাহলে আমরা এখান থেকে ধরলে সি কে পেলাম। তাহলে সি এর সাথে ইনসিডেন্ট যারা যারা আছে, সি এর সাথে ইনসিডেন্ট যারা যারা তাদের কেটে দেই, বি কে কেটে দেই, সি বি কে কেটে দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে সিই কে কেটে দিব। তাহলে সিই কে কেটে দিলাম, সিবি কে আমরা কেটে দিলাম, রাইট? তারপরে তার মানে নিশ্চয়ই এখন এটা কেটে যে আমার 1 হয়ে যাবে, এটা কেটে গিয়ে আমার 1 হয়ে যাবে। আর এটাকে টাচ করিনি এখনো, সেটা আমার 1 হয়েছে। তো এখন তো আমরা পেলাম 3টা, আমরা 1 পেয়েছি। ধরে আমরা ইটাকে ধরি। তো ইটাকে ধরার কারণে, আচ্ছা এখন যদি ইটাকে আমি যদি ধরি, তাহলে ইটাকে ধরার কারণে কি হলো? ইটা ধরার কারণে আমাকে এই এফ টা কেটে গেল, ইএফ টা কেটে গেল, রাইট? ইটার কথার কারণে আমাদের ইএফ টা কেটে গেল। আচ্ছা, আর তারপরে তাহলে এটা হয়ে গেল যে, আচ্ছা এটাকে ধরার কারণে এটা তো এখন এটা হয়ে গেছে আমাদের 0। এটা তো আগে থেকেই নাই, কোন একটা কারণে কমে গিয়েছিল। এখন আমরা দেখছি বেঁচে কে কে আছে, বেঁচে থেকে আছে হচ্ছে যে এইটা দেখে আমাদের ইন্ডিকেটর এখন 0। তো আমরা এখন দেখি যে আমি যদি এখান থেকে বিটাকে নিই তাহলে কি হবে। এখন যদি আমি এখান থেকে বিটাকে নিই এই জায়গা থেকে, তাহলে দেখতে পাবো যে বি এ এইটার হচ্ছে আমরা এখান থেকে অলরেডি ক্রস আউট করে ফেলতে পারবো, রাইট? তাহলে আমরা একটা ক্লেভার ইন্সপেকশনের মাধ্যমে আমরা দেখতে পেলাম, আমরা যদি ডিসিইবি, আমি একটু গ্রাফটাকে একটু পরিষ্কার করে দেখাই, যে মিনিমাম এই কয়েকটা, এই 4টা এজ নিলেই, মিনিমাম এই 4টা এজ নিলেই আমরা সবগুলো এজ, সরি এই 4টা নোড নিলেই আমরা সবগুলো এজকে কভার করতে পারবো। যেমন ডি কে যদি নেই, এটা কাভার হয়ে যায়, এটা কাভার হয়ে যায়, এটা কাভার হয়ে যায়, এইটা কাভার হয়ে যায়। ওকে, সি কে যদি নেই, এইটা আমি সি কে যদি এবার নেই, এটা কাভার হয়ে যায়, এটা কাভার হয়ে যায়, রাইট? ওকে, আচ্ছা তারপরে বাকি থাকে কে? বাকি থাকে হচ্ছে গিয়ে ই, বাকি থাকে এই যে ইটাকে যদি আমি নেই, এইটা কাভার হয়ে যায়, এটা তাহলে অলরেডি কাভার। বাকি থাকে হচ্ছে এ, আমি যদি বিটাকে নিই এরপরে, তারপরে এইটা কাভার অলরেডি আমার হয়ে চলে আসে, তাই না? এটা অলরেডি আমার কাভার হয়ে চলে আসে। তাহলে আমরা কয়টা নোটকে টোটাল নিয়েছি? আমরা টোটাল নোটকে নিয়েছি একটা, দুটো, তিনটা, 4টা। তাহলে এই জায়গার ক্ষেত্রে আমাদের সলিউশনটা হচ্ছে 4, রাইট? আমরা যদি ম্যাক্সিমাম ডিগ্রি দিয়ে, ম্যাক্সিমাম এজ ডিগ্রি দিয়ে যদি আমরা এখানে চিন্তা করি, এজ ডিগ্রি দিয়ে যদি এগুলোকে চিন্তা করি, আচ্ছা আসলে এটা এজ না, ম্যাক্সিমাম নোড হবে। তো ম্যাক্সিমাম নোড ডিগ্রি দিয়ে, ম্যাক্সিমাম নোড দিয়ে যদি আমি চিন্তা করি, যেটাই বলি না কেন, তো এটা হচ্ছে আসলে ম্যাক্সিমাম নোড হবে। ওকে, ম্যাক্সিমাম নোড ডিগ্রি দিয়ে যদি চিন্তা করি আমরা, তাহলে হচ্ছে কি আমরা জিনিসটাকে সি কে 6-এর চেয়ে কমিয়ে আমরা 4 করে আনতে পারবো, রাইট? কথাটা হচ্ছে এটা কি 4-এর চেয়ে কি আসলেই কমানো সম্ভব কি না? কারণ 4 আমাকে কিন্তু এটাও কিন্তু আমাদের একটা নিয়ার অপটিমাল সলিউশন। আমাদের প্রশ্নটা হচ্ছে, আমি 6 থেকে কমিয়ে, আমাদের 7টা এখানে নোট ছিল, 1 2 3 4 5 6 7, 7টা নোট থেকে কমিয়ে আমি 6টাতে এনেছি। 6টা থেকে কমিয়ে, ভার্টেক্স কাভার 6টা থেকে কমিয়ে আমি 4টাতে এনেছি। আমার মিনিমাম ভার্টেক্স কাভার, মিনিমাম সেট অফ দি ভার্টেক্স কাভার, সেটাকে আরো কমানো যায় কিনা। একটু একটু ক্লেভার ইন্সপেকশন করলে, বা একটু ক্লেভার যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় আমরা যদি বি কে নেই, ডি কে নেই, ই কে নেই, তাহলে by inspection the optimal vertex cover is BDE, which is the exact or real optimal solution। সি স্টার, আমরা একটু আগে বলেছি সি স্টার হচ্ছে যেটা আসলে সত্যি সত্যি সত্যিকারের অপটিমাল সলিউশন প্রবলেম। তো এই প্রবলেমের চেয়ে ছোট করে, সি এর চেয়ে ছোট করে আর কোনো ভার্টেক্স সেট খুঁজে পাওয়া পসিবল না, যেগুলো সবগুলো এজেস কে আমার কভার করা যাবে। কথা হচ্ছে এই গ্রাফটা আমরা কিভাবে, এই গ্রাফটাকে আমরা হচ্ছে গিয়ে, কিন্তু আগে দুটো গ্রাফকে আমরা হয়তো গ্রিডি প্রবলেমে চালিয়েছি, এই 6টাকে পাওয়ার জন্য আমরা গ্রিডি চালিয়েছি, 4টা পাওয়ার জন্য আমরা সেগুলোকে ম্যাক্সিমাম এজ নোড ডিগ্রি অনুযায়ী সর্ট করে পাঠিয়েছি, কিন্তু এইটাকে আমরা কিন্তু আসলে কোনো অ্যালগোরিদমের মাধ্যমে সলভ করিনি। এটা হচ্ছে শুধুমাত্র হিউম্যান আইজ এর উপরে আমাদের চোখে দেখা একটা ট্রায়াল এন্ড এরর বেসিসে আমরা সেগুলোকে সলভ করে পেরেছি।
ওকে, তো এই প্রবলেমটাকে দেখেন, এই প্রবলেমটাকে যেহেতু আমরা কোনো অ্যালগরিদমের বেসিসে সলভ করিনি, আমরা শুধুমাত্র ট্রায়াল এন্ড এররের বেসিসে আস্তে 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 সহ্য করে দেখেছি। এবং একবার যখন আমাদেরকে কেউ বলে দিয়েছে, দেখুন আমি কিন্তু আপনাদেরকে সলভ করতে দেইনি বা নিজের সাথে আমি এটা সলভ করিনি, আমি ধরে নিচ্ছি যে কেউ আমাকে এই সলিউশনটা বলে দিয়েছে যে তুমি যদি বি, ই বা ডি কে চয়েস করো তাহলে তোমার সবগুলো কাভার আপ হয়ে যাবে। আমি খুবই দ্রুত 1 বা 2 সেকেন্ডের মধ্যে দেখে নিতে পারলাম, হ্যাঁ বি কে নিলে আমার এই দুটো কাভার হয়ে যায়, ডি কে নিলে এইটা কভার হয়ে যায়, এটা কভার হয়ে যায়, এটা কভার হয়ে যায়, এটা কভার হয়ে যায়, এটা কভার হয়ে যায়, ই কে নিলে আমাদের এটা কভার হয়ে যায়। তাহলে দেখুন তো আমাকে ভেরিফাই করতে কত অল্প সময় লেগেছে না? কিন্তু আমাকে এখানে বের করতে গেলে কিন্তু অনেক বেশি ট্রায়াল এন্ড এররের প্রসেস দরকার আছে, যেটা আমরা রুবিস কিউবে করি, যেটা আমরা সুডোকুতে করি, যেটা আমরা মারিও কার্টে করি, যেটা আমরা ক্যান্ডি ক্রাশ সাগাতে করি। রাইট? কেউ আমাদেরকে সলিউশন দিয়ে দিলে আমরা ভালো, কিন্তু কেউ যদি আমাকে সলিউশন করতে পারে তাহলে আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ আমি সেটাকে পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি না। তাহলে আমরা এখান থেকে পেলাম সি স্টার দ্যাটস দ্য সাইজ অফ দি অপটিমাল সলিউশন। এখন কথা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে যে প্রুভ দ্যাট অ্যাপ্রক্সিমেশন ভার্টেক্স কভার ইজ এন পলিনোমিয়াল টাইম টি অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম। আমাকে প্রমাণ করতে হবে যে অ্যাপ্রক্সিমেশন যে প্রবলেমটা আমি খুঁজে বের করেছি, যেটা আসলে একটা অ্যাপ্রক্সিমেশন প্রবলেম, এটা পলিনোমিয়াল টাইমে সলভ করা যেতে পারে, কিন্তু সেটা আসলে যেটা পলিনোমিয়াল টাইমে সলভ করার মতো আসলে অ্যাপ্রক্সিমেশন প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা একটা এনপি হার্ড কমপ্লিট প্রবলেমকে পুরোপুরি সি পলিনোমিয়াল টাইমে সলভ করে আনতে পারে না। আমরা সিটাকে, যেটা আমাদের গ্রিডি দিয়ে আমরা হয়তো বা 6 পেতে পারি, ম্যাক্সিমাম এজ দিয়ে, ম্যাক্সিমাম ডিগ্রি দিয়ে আমরা হয়তো বা 4 করে আনতে পারি, কিন্তু এটা দিয়ে আমরা কখনোই সি স্টার ইজিক্যাল টু যে 3, এটা দিয়ে আমরা এখানে আনতে পারবো না। কিন্তু আমরা ওই যে বলেছিলাম নিয়ার অপটিমাল সলিউশন, নিশ্চয়ই 6-এর চেয়ে 4 ভালো, আবার 4 আবার 3-এর কাছাকাছি। তাহলে নিয়ার অপটিমাল যেটা সলিউশন, এটা যে আমাদের একটা অ্যাপ্রক্সিমেশন সলিউশনটা যে এটা বেটার কাজ করে, সেটাকে আমরা এখান থেকে দেখাতে চাই। তো প্রুফটা হচ্ছে একটু ইনটিউটিভ বেসিস প্রুফ। আমরা যদি পলিনোমিয়াল টাইমের অ্যালগরিদমটা যদি আমরা কভার করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে আমরা যে গ্রিডি প্রবলেমটাকে সলভ করেছি, বেসিক্যালি এটা একটা বিগ অফ বি প্লাস ই পরিমাণের একটা প্রবলেম। এটা কমপ্লেক্সিটি হচ্ছে বি প্লাস ই প্লাস ই, যেটা অবভিয়াসলি যেটা একটা পলিনোমিয়াল টাইম। এবং আমরা বলতে চাচ্ছি যে আমরা আসলে প্রবলেমটাকে যদি সলভ করতে চাই, বা সি যদি আমরা টু অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম মানে কি, আমরা রো অফ এন এর ভ্যালুটা আমরা 2 আনতে চাই। এবং এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা দেখাতে চাই যে সি বাই সি স্টার ইজ ইকুয়াল টু হচ্ছে 2, কারণ আমরা এটা মিনিমাইজেশন প্রবলেম করছি। আমরা মিনিমাম ভার্টেক্স সেটা আমরা খুঁজে বের করছি, তো মিনিমাইজেশন প্রবলেমের জন্য আমাদের সি স্টারটা ছোট হয়, সেজন্য এটা নিচের দিকে থাকে। রাইট? আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি যে এই কাজটা একটু আগে আমরা করেছি, এই কাজটাকে আমরা এখন বলছি যে লেট এ বি দ্য সেট অফ এজেস পিকড বাই দি অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম। তো আমরা যদি পুরাতনটার দিকে তাকাই, আমরা যদি এখানে যেমন সেট অফ চুজেন এজেস বলেছি, যখন আমরা গ্রিডি প্রবলেম দিয়ে সলভ করেছি, তো আমরা কি কি এজেস কে চয়েস করেছিলাম? এ বি কে চয়েস করেছিলাম, সি ডি কে চয়েস করেছিলাম, আর ই এফ কে চয়েস করেছিলাম। তো এখানে আমাদের ভ্যালু কয়টা? এখানে আমাদের ইয়া হচ্ছে যে 3, এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 3। রাইট? আবার আমরা যখন একটু ইমপ্রুভ অ্যালগোরিদমের দিকে গেলাম, যেখানে আমরা বলেছিলাম যে মিনিমাম নোড ডিগ্রি বা মিনিমাম ডিগ্রি নিয়ে যখন আমরা, ম্যাক্সিমাম ডিগ্রি যখন আমরা কাজ করেছিলাম, তখন আসলে আমরা কোন কোন, তাহলে আমাদের এখানে এ কি ছিল, যে চুজেন এজেস গুলো আমাদের কি কি ছিল, যে নোড গুলোকে আমরা নিয়েছি সেটার জন্য আমাদের কোন কোন এজেস আসলে চয়েস হয়েছে। তো আমরা যদি ডিই কে ফার্স্টে নেই, আমরা এটাকে যদি নেই আগে আগে, তো আমরা বলছি যে ডিই, ডি হচ্ছে, ও আচ্ছা এটাকে ডি হাইফেন ই লিখবো আমরা, তাহলে বোঝা যাবে যেটা হচ্ছে আমাদের এজেস। সো ডিই, ডিই কে যদি নেই, তার মানে এই দুটো আমার কে নিচ্ছি, তাহলে এদের উপরে যারা যারা ইনসিডেন্ট তারা কেটে চলে যাবে, এইটা কেটে চলে যাবে, ওকে এইটা কেটে চলে যাবে, এইটা কেটে চলে যাবে, এইটা কেটে চলে যাবে, এইটা কেটে চলে যাবে। রাইট? ই এর জন্য এটা আমার কেটে চলে আসবে। তো আমার কি হলো, সিডি কেটে গেল, তারপরে সিই কেটে গেল, ডিএফ কেটে গিয়েছে, ডিজি কেটে গিয়েছে, ইএফ কেটে গিয়েছে, আর বাকি থাকলো কি, আছে ডি আগে থেকে কেটে গিয়েছে। তো আগে থেকে বাকি থাকলো কি, বিসি। ওকে, আমরা বিসি টাকে যদি নেই এখন আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমি বি কমা সি নেই, তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে এই জায়গাটাতে বি এটাকে কাটা চলে যাবে, আর বিসি টাকে আমার কাটা চলে যাবে। তাহলে আমরা এই দুটো এ ইজ ইকুয়াল টু 2, মানে দুইটা এজেস দিয়ে আমরা সবগুলোকে কাভার করে ফেলতে পারছি। রাইট? আচ্ছা, তো সেটা বললো
সেটা আমাকে তাহলে কি বলবো, নো টু এজেস। এখন আমরা বলতে পারলাম, তাহলে আমরা যখন এটা বের করতে পারলাম, তারপরে আমরা বলতে পারছি যে নো টু এজেস শেয়ার অ্যান এন্ড পয়েন্ট। তাহলে আমরা যদি এদের দিকে আস্তে আস্তে লক্ষ্য করি, আমরা যদি খুবই ক্লেভার ওয়েতে খুবই ইন্টারেস্ট লক্ষ্য করি, দেখেন এখানে এ বি আছে, এখানে সি ডি আছে, এখানে ই এফ আছে। তার মানে হচ্ছে এ বিটাকে যখন আমি এঁকেছি, আমার এই যে আমি এই নোটটার দিকে আমি যদি তাকাই, এ বি এর মধ্যে কিন্তু অন্য যে সমস্ত এজেস গুলো ছিল সি ডি এবং ইএফ এর কিন্তু কমন কোনো এন্ড পয়েন্ট ছিল না। এ বি এর মধ্যে শুধুমাত্র এ বি ছিল, সিডি এর মধ্যে শুধুমাত্র সিডি ছিল, ইএফ এর মধ্যে শুধুমাত্র ইএফ ছিল। তাহলে যে এজেস গুলাকে আমরা এই জায়গাতে চয়েস করেছি তাদের মধ্যে কোনো শেয়ার্ড বা কমন এন্ড পয়েন্ট ছিল না। এটা অবভিয়াসলি, তাই না? আমরা বুঝতে পারছি এ বি এর মধ্যে কোনো এ সি ই না। এ বি কে যখন আমরা চয়েস করছি তখন সেটা সোললি এ এন্ড বি। আমরা যখন সিডি কে চয়েস করছি তখন সেটা সোললি সি এন্ড ডি। আমরা যখন ইএফ কে চয়েস করি তখন সেটা সোললি ই এন্ড এফ। এদের মধ্যে বি এর কোনো হাত নেই, ডি এর কোনো হাত নেই, এফ এর কোনো হাত। হাত বলতে আমি বোঝাচ্ছি যে তারা এখানে কোনো কমন এন্ড পয়েন্ট দুজন মিলে শেয়ার করে। সেম গোজ ফর দ্যাট। আমরা যখন বি সি চয়েস করছি তখন সেটা শুধুমাত্র বি এবং সি, ঠিক আছে। আমরা তারপরে যখন ডিই চয়েস করছি তখন শুধুমাত্র ডি এবং ই। দেখুন এদের মধ্যে কোনো কমন নোড নেই বা কোনো কমন এন্ড পয়েন্ট নেই, সোললি আলাদা, সম্পূর্ণ রকমের আলাদা। তো এইটা যদি আসলে আমার কাছে হয়, তাহলে thus no two edges in A are covered by the same vertex in the C star. ওকে, তাহলে এটা যদি আসলে হয়, এখন যদি আমরা এখান থেকে বের করার চেষ্টা করি, আমরা যদি এখান থেকে দেখি যে বি সি এটা এবং ডিই আমরা যেখান থেকে বের করলাম, ওকে, এদের দুইজনের মধ্যেও এটা আমরা বলছি সি স্টার সলিউশন, রাইট? এটা আমাদের সি স্টার সলিউশন, বিডিই হচ্ছে আমাদের সি স্টার সলিউশন। তাহলে অবশ্যই অবশ্যই তাদের মধ্যেখানে আছে, এখানে বিটা, এখানে বিডিই, বি সাথে যেতে পারে, বি হচ্ছে নিজে একটা জিনিস, তো বি এর সঙ্গে, তো বিডিই এর মধ্যে কোনো কমন এন্ড পয়েন্ট নেই। বি তার নিজের মতো করে চলছে, ডিই তাদের নিজেদের মতো করে চলছে। তাহলে সি স্টারের মধ্যে কোনো এমন কোনো এজ আমি খুঁজে পাবো না যাদের নিজেদের মধ্যে, যারা এ কভার্ড ইন এ, নিউ টি এজেস ইন এ কভার্ড বাই দি সেম ভার্টেক্স ইন দ্য সি স্টার। তাহলে যদি হয়, তাহলে লোয়ার বাউন্ড অনুযায়ী আমরা বলছি সি স্টার ইজ লেস দেন অর, সরি, সি স্টার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এ, তাই না? সি স্টারের মধ্যে আমাদের কয়টা আছে? সি স্টারের মধ্যে আমাদের ছিল, সি স্টার আমাদের কয়টা ছিল? সি স্টারের মধ্যে আমাদের ছিল হচ্ছে গিয়ে 3, সলিউশন হচ্ছে 3। কিন্তু আমরা এজেস কয়টা খুঁজে পাচ্ছি? আমরা এজেস খুঁজে পাচ্ছি 2টা। আবার একটু আগে যদি দেখাতে পারি, একটু আগে আমরা দেখাতে পারলাম যে সি স্টারের মধ্যে আমাদের ছিল হচ্ছে গিয়ে 3, সি স্টারের মধ্যে আমাদের এখানে ছিল 3, কিন্তু এখান থেকে আমরা নোট খুঁজে পাচ্ছিলাম সি স্টার ছিল আমাদের 3, আর এখান থেকে আমরা নোট খুঁজে পাচ্ছিলাম 2, যেটা আসলে গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। এটা আমাদের সি স্টার, আর এইটা হচ্ছে আমাদের এ, এই প্রবলেমটার জন্য। আবার এই প্রবলেমটার জন্য দেখেন সি স্টার, যেটা আমাদের অরিজিনাল সাইজ, আমি কিন্তু সি নিয়ে কথা বলছি না, আমি বলছি সি স্টার। সি স্টার মানে হচ্ছে আমাদের অরিজিনালি যে অপটিমাল প্রবলেম, যেটা আসলে সবচেয়ে সত্যি সত্যি ভালো প্রবলেম, সেটা হচ্ছে 3। আর এখানে এ কয়টা পেয়েছি? এ পেয়েছি হচ্ছে 3। তাহলে অবশ্যই সি স্টার গ্রেটার দেন এ, সব জায়গাতে আমি খুঁজে পাচ্ছি, সব জায়গাতে আমি খুঁজে পেলাম, রাইট? তাহলে আমি যদি এইটা প্রমাণ করতে পারি, সো উই পিক অ্যান এজ ফর হুইচ নেইদার অফ ইট এন্ড পয়েন্টস আর অলরেডি ইন সি। আমরা আমরা যখনই একটা এজ কে খুঁজে বের করছি, তাহলে যখনই আমরা কোনো একটা এজ কে যখন তুলে নিচ্ছি, আমরা বলতে পারি অলরেডি সেই এজটাকে, অলরেডি আমরা সি এর মধ্যে এক্সিস্ট তারা করবে না। উই পিক অ্যান এজ ফর হুইচ নেইদার অফ ইজ এন্ড পয়েন্টস আর অলরেডি ইন দ্য সি। যখনই আমরা কোন একটা এজ কে যখন তুলে নিচ্ছি, যে এই জায়গাটা আমরা যখন কাজগুলো করেছিলাম, সাপোজ আমি ফার্স্টে এ বি কে চয়েস করেছিলাম, ওকে, সাপোজ আমি যখন ফার্স্টে এ বি কে চয়েস করেছিলাম, তারপরে আমি এখান দিয়ে এ বি কে কভার করার জন্য এ কে কভার করছি, এ বি কে কভার করছি, বি এর জন্য বি সি কে কভার করছি। সো এখানে আমার, যখন আমার কাছে এতটুকুটা ছিল, আমরা যখন সিডি কে তুলছি, সিডি কে যখন এখান থেকে তুলেছি, তখন কিন্তু দেখেন এই যে দুটো এজ কে আমি যখন এখান থেকে নিয়ে কাজ করছি, এদের মধ্যে কিন্তু সিডি আমার বিলং করে করে না, কখনোই করবে না। আবার যখন আমি যদি একটু যদি অ্যাডভান্স করি, সিডি কে যখন আমি তুলেছি, আমি এখান থেকে ইএফ টাকে মুছে দিই, তাহলে আমার জন্য কাজ করতে সুবিধা হবে। সিডি কে তোলার জন্য আমি সি ডি টাকে কেটেছি, সিই টাকে কেটেছি, ডি এর কারণে আমি ডিই কে কেটেছি,
সিই কে কেটেছি, ডিই কে কেটেছি, ডিএফ কে কেটেছি, ডিজি কে কেটেছি, রাইট? ডিএফ কে কেটেছি, ডিজি কে কেটেছি। এখন আমার এতটুকুর জন্য আমার কাজ শেষ। আমি যখন লাস্ট যেটা রিমেইনিং যেটা ছিল, ইএফ কে যখন তুলতে চাচ্ছি, আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে অবশ্যই অবশ্যই বলতে পারবো, আগে যারা চয়েস অবস্থায় ছিল, এই দুইটা আগে যারা চয়েস অবস্থায় ছিল, তাদের মধ্যে কখনোই কখনোই কোনো অবস্থাতেই ইএফ থাকাটা পসিবল না। এন্ড দ্যাটস ওয়াই আই ক্যান চয়েস দা ইএফ। কেন জানেন? কারণ আপনি যখনই একটা এজ কে চয়েস করছেন, তাদের উপর যারা ইনসিডেন্ট হয় তাদেরকে অলরেডি আপনি কেটে দিয়েছেন। শুধুমাত্র তারাই বেঁচে ছিল, তারাই বাকি অবস্থায় ছিল যাদেরকে আপনি কোনো না ভাবে ইনসিডেন্ট করতে পারেননি, যাদের 2 পয়েন্টটাকে, এমন একটা এজকে আপনি তুলেননি। আগে যাদেরকে তুলেছে তারা হয়তো অন্যদিকে কেটেছে, একটা পার্টকে তারা কেটেছে, কিন্তু এমন কাউকে কাটেনি, যা এমন কাউকে তুলেনি যেই সমস্ত, যাদের হচ্ছে দুটো এন্ড পয়েন্টকে আপনি একই সাথে অলরেডি কেটে ফেলেছেন। হয় তাদেরকে একটা করে কেটেছেন, অথবা তাদেরকে কাটেননি, কিন্তু আমি যখন এখানে ডিই চয়েস করেছি, আমি হয়তো বা ডিই কে কেটেছি, ডিএফ কে কেটেছি, সিএফ কে কেটেছি, কিন্তু এমন কোনো এজ কে আমি চয়েস করিনি যারা একই সাথে ই কেও কাটতে পারে, এফ কেও কাটতে পারে। কারা কাটতে পারে? শুধুমাত্র ইএফ নিজেদের নিজেদেরকে কেটে ফেলতে পারে। তো এটা যদি আমি তাহলে প্রমাণ করে ফেলতে পারলাম, উই পিক অ্যান এজ ফর হুইচ নেইদার অফ ইট এন্ড পয়েন্টস আর অলরেডি ইন দা সি। যারা সি তে ছিল না, শুধুমাত্র তাদেরকে আমরা চয়েস করতে পারি, সি তে ছিল, তারা অলরেডি আমার অলরেডি কাভার্ড হয়ে গিয়েছে। সো দি আপার বাউন্ড, সো দি আপার বাউন্ড ইজ নাও সি ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস অফ এ। সি কে, যেহেতু একটা এজ কে যখন আমি চয়েস করছি, সেটা দুটো এন্ড পয়েন্টকে আমার কাভার করে যাচ্ছে। আমি যখন ইএফ কে চয়েস করছি, তখন সেটা ই কেও কাভার করে যাচ্ছে, এফ কেও কাভার করে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি একটা এজ কে চয়েস করার অর্থটা হচ্ছে, একটা এজ কে চয়েস করার অর্থটা হচ্ছে আমরা তার দুটো এন্ড পয়েন্টকে অলরেডি দেখে ফেলেছি, রাইট? একটা এজ কে সি কে চয়েস করার অর্থটা হচ্ছে, যেহেতু একটা সি, দুটো সি মানে হচ্ছে ভার্টেক্স পয়েন্ট, আমরা এজ কে চয়েস করার অর্থটা হচ্ছে, অথবা উল্টা করে বলতে গেলে একটা এজ কে চয়েস করার অর্থটা হচ্ছে আমরা অলরেডি সি এর মধ্যে ডাবল ভাবে প্রকাশ করেছি। ইএফ কে চয়েস করার অর্থটা হচ্ছে ইটাকেও দিয়ে দিলাম, এফ টাকেও দিয়ে দিলাম। এ বি টাকে চয়েস করার অর্থটা হচ্ছে এ কেও দিয়ে দিলাম, বি কেও দিয়ে দিলাম। তার মানে একটা চয়েস করার অর্থ, একটা এসকে চয়েস করার অর্থ আমরা দুটাকে দিয়ে দেওয়া। তাহলে আমরা যদি বলতে পারি, আমাদের একটু একটু গুছিয়ে লিখি। প্রথমত আমরা সেটা প্রমাণ করলাম যে সি স্টার সত্যি সত্যি প্রবলেমটা সলিউশন অবশ্যই আমার এজ সেটের চেয়ে, চুজেন এজ সেটের চেয়ে বেশি হবে। এখন আমরা বলছি, যদি এমন একটা এজ কে, এ কে আমরা যখন চয়েস করছি, তখন আমরা গ্যারান্টি দিচ্ছি যে আমাদের নিজেদের তৈরি করা সলিউশন সেটের মধ্যে, ভার্টেক্স এর মধ্যে আমরা অলরেডি দুটো ভার্টেক্স উপহার দিয়ে দিচ্ছি। কারণ একটা এজ কে চয়েস করার অর্থটা হচ্ছে দুটো এজ কে দিয়ে দেওয়া, যেটা আসলে কখনোই এর আগে এক্সিস্ট করতো না আমার সি এর মধ্যে, রাইট? তাহলে আমরা যদি এই দুটোকে মিলিয়ে ঝিলিয়ে লিখতে চাই, তাহলে আমি এই এটাকে বদলে দিই। আমি তাহলে এখান থেকে বলতে পারি না, এই এর বদলে আমি যদি, আচ্ছা, কোনটাকে বলতে পারি, তাহলে সি ইকুয়াল টু যদি টুয়াইস এ হয়, তাহলে আমি এই এটাকে, তাহলে এটাকে বলতে পারি। আমি তাহলে এখানে এটাকে একটু কাভার করে দিই। তার মানে আমি এখান থেকে আসলে যেটা বলতে পারি, এই দুটোকে আমি মিলিয়ে ঝিলিয়ে বলতে পারি যে সি, সি মাস্ট বি, তাহলে আমরা এখান থেকে যদি একটু ছোট করে আমরা এটাকে লিখি, তাহলে আমরা এটাকে বলতে পারি, আমরা এখন এটাকে তাহলে বলতে পারি এ ইজ ইকুয়াল টু সি বাই টু। এখন, এখন যদি আমি এটাকে আসলে প্রমাণ করে বলতে পারি, আমি একটু অন্য কালি চয়েস করতে চাই। আমি যদি বলতে পারি এইটাকে, এই এর সরি, এই এর ভ্যালুটাকে, এই এ ইজ ইকুয়াল টু যেখানে এটা পেলাম, এটাকে তাহলে আমরা এখানে প্লাগ ইন করে দিই। তাহলে আমাদের যদি এটা থেকে তাহলে আগে প্লাগ ইন করতে পারি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সি স্টার এর ভ্যালুটা আসলে গ্রেটার দেন অর ইকুয়াল টু সি বাই টু, রাইট? আচ্ছা, এখানে আমরা একটা ভ্যালু চিহ্ন দিই, ওকে, সি বাই টু। তাহলে আমরা যদি এখান থেকে দেখতে চাই, আমরা যদি এটা সমান সমান আকারে লিখি, তাহলে আমরা বলতে পারবো সি স্টার is at least twice greater than C। এইটাই হচ্ছে আমাদের ভার্টেক্স সেট কভারের একটা থিওরেম, প্রুভস দ্যাট অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা এখানে কি বলতে চাই, আচ্ছা, এটা যদি প্রমাণ করতে চাই, তাহলে আমরা যদি এখান থেকে একটা প্রমাণ করতে পারতাম, তাহলে কি হতে পারতো, টু অ্যাপ্রক্সিমেশন প্রবলেম,
বা মিনিমাম যেটা আমরা চয়েস করছি, তো মিনিমাম অনুযায়ী আমরা এটাকে আমাদের প্রুফ করতে হবে। তাহলে আমরা এখানে সি এর বদলে দেখুন, আমরা যদি এটাকে আসলে এখন একটু আমাদের মতো করে, এইটার মতো করে যদি আমি এটার মতো করে যদি আমি লিখতে চাই, এটার মতো করে যদি লিখতে চাই, তাহলে দেখেন সি বাই সি স্টার আসলে কিন্তু আমার 2 হয়ে গেল, তাই না? সি বাই সি স্টার আমাদের 2 হয়ে গেল, কারণ আমরা যদি সিটাকে উপরে রাখি এই প্রবলেমটা থেকে, আবার নিচে যদি সি স্টারটাকে রাখি, তাহলে হচ্ছে এখান থেকে আমরা 2 প্রমাণ করে ফেলতে পারবো, রাইট? তাহলে দেখেন আমরা প্রমাণ করে দিলাম, থিওরেম দিয়ে প্রমাণ করে দিলাম যে অবশ্যই অবশ্যই অ্যাপ্রক্সিমেট ভার্টেক্স কভার প্রবলেম ইজ এ পলিনোমিয়াল টু অ্যাপ্রক্সিমেশন প্রবলেম, কারণ আমরা জানি যে সি বাই সি স্টার দ্যাটস এন পি বার অথবা পি রো অফ এন বা রো অফ এন, তাই না? যদি কারণ এটা আমরা কেন আমরা এটাকে বলতে পারছি, কারণ এটা মিনিমাম, যদি ম্যাক্সিমাম হতো জিনিসটাকে ধরে খালি আমি উল্টে দিতাম। তো এইভাবে আসলে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের অ্যাপ্রক্সিমেশন যে প্রবলেম গুলো আছে সেটা আসলে খুব কাছাকাছি গেলেও, রো এর কাছাকাছি গেলেও কোনো একটা অ্যাপ্রক্সিমেশনের কাছে 2 বার, মানে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি কাছাকাছি যেতে পারে, কিন্তু কখনোই আমাদের পার্টিকুলার যে প্রবলেমগুলো আমাদের পলিনোমিয়াল টাইমে আমি সলভ করতে পারি সেগুলো দিয়ে আমি কখনোই আমাদের অরিজিনাল সলিউশন গুলোকে আমি নিতে পারবো না। যেমন এই প্রবলেমটাই আরেকটা উদাহরণ, যে আমি হয়তো গ্রিডি চালিয়ে 6 পাচ্ছি সি এর ভ্যালু, আমি হয়তো বা ম্যাক্সিমাম 8 ডিগ্রি, নোট ডিগ্রিতে আমি হয়তো 4 পাচ্ছি, কিন্তু আমি যদি হিউম্যান আইস দিয়ে আমার চোখে রেখে যদি ট্রায়াল এন্ড এরর বেসিসে কাজ করতে পারি, তাহলে আমি দেখতে পারি যে সি এর ভ্যালু 4ও হবে না, 6ও হবে না, এটা কমে আসলে 3-এ চলে আসবে। কিন্তু কিভাবে এই জিনিসটা 3-এ আসলো এটা আসলে আমি জানি না, এটা আমি আসলে অ্যালগোরিদম দিয়ে প্রমাণ করতে পারি। তো বেসিক্যালি দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দি অ্যাপ্রক্সিমেশন প্রবলেম। আমাদের 3 লেকচারের অ্যাপ্রক্সিমেশন প্রবলেম আমরা প্রথমত যেটা দেখেছি, আমরা এই প্রবলেমটাতে দেখেছি কিভাবে আমাদের পি থেকে আমরা কিভাবে এনপি তে নিয়ে আসতে পারি, সরি, পি আর এনপির মধ্যে জিনিসটা আসলে কি, পি আসলে কি এনপি কিনা, পি প্রবলেম কোনগুলো, এনপি প্রবলেম কোনগুলো, ঠিক আছে? কিভাবে আমরা রিডাকশন প্রবলেম ইউজ করে একটা প্রবলেম থেকে আরেকটা প্রবলেমে নিয়ে আসতে পারি। দেন আমরা দেখেছি আসলে পি ইকুয়াল টু এনপি হলে কি ধরনের সমস্যা হতো, রাইট? কিভাবে আমাদের আমাদের পৃথিবী আসলে কে জন্য পি ভার্সেস এনপি না হওয়ার কারণে যে টিকে আছে, আমাদের এনক্রিপশন সিস্টেম গুলো, আমাদের হিউম্যান কি বলে হচ্ছে যে অ্যাচিভমেন্ট গুলো, রিওয়ার্ড সিস্টেম গুলো টিকে আছে। এবং লাস্ট অফ অল আমরা দেখেছি যে কিভাবে আমরা অ্যাপ্রক্সিমেট করে করে একটা নন পলিনোমিয়াল বা খুব কঠিন একটা প্রবলেমকে আমরা সোজাভাবে তার কাছাকাছি দেওয়ার ট্রাই করছি, এবং সেটা দেখেছি আমরা ভার্টেক্স কভারের মধ্যে। তো আমি আশা করি যে 3 লেকচারের আপনাদের আইডিয়াটা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়েছে, পি কি, এনপি কি, এনপি ভার্সেস পি ভার্সেস জিনিসগুলো আসলে কি বা কেমন। আমি চেষ্টা করেছি পুরো লেকচারটাতে কিছু না কিছু ভাবে বিভিন্ন ধরনের কার্টুনস দিয়ে, ভিডিওস দিয়ে, অ্যানিমেশন দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। এবং আমি খুবই কৃতজ্ঞ, মাই হার্টফুল গ্র্যাটিটিউড গোজ টু দিস পার্টিকুলার 3 রেফারেন্সেস। সিএলআরএস এর বই, যে বইটা আমরা আসলে সবাই ফলো করি, আমরা বলি অ্যালগোরিদমের বাইবেল, করমেনের বইটা, সিএলআরএস এর বইয়ের থেকেই অনেক কিছু নেওয়া হয়েছে। আর এই সমস্ত যে সুন্দর সুন্দর কিউট কিউট যে আপনি অ্যানিমেশন গুলো দেখেছেন বা কার্টুন গুলো দেখেছেন, এটা বেসিক্যালি নেওয়া হয়েছে, রেফারেন্স নেওয়া হয়েছে আপ অ্যান্ড অ্যাটম, একটা ইউটিউব চ্যানেল থেকে, যেখানে খুব সহজেই 15-16 মিনিটের মধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে জিনিসগুলো আসলে কাজ করে। অ্যাজ ইউ আর লার্নিং ফর দি ফাইনাল এক্সাম, এবং আপনারা কখনোই এটাকে চেক করে দেখেননি, তো আমি লেকচার ভিডিও থেকে 3 পার্টে ভাগ করে আমরা আপনাদেরকে পড়ানোর চেষ্টা করছি। আর brilliant.org থেকে আমাদের কিছু কিছু প্রবলেমের সেট আমরা নিয়েছি, যেমন আমরা যদি দেখাতে চাই যে এই প্রবলেমের ডেসক্রিপশনটা, এটা আসলে brilliant.org. So that was all about the P versus NP problem. Thank you so much. Thank you everyone for listening to us, for watching this long videos of these three series long videos. And I particularly hope that it has been beneficial to you. It would be so much helpful to you. And I would like to thank you once again for viewing this. Thank you, everyone.